প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার নতুন একটা ক্লাসে জয়েন করব ইনশাআল্লাহ। দেখো একটু আমি কি লিখেছি, এইচএসসি 2026-27 প্রয়োগ অপপ্রয়োগ। আমরা জানি যেটা 6 নং এ আসে, আমাদের 6 নং এ 5 মার্কস থাকে এখানে, যেটাকে আমরা বাক্য শুদ্ধি বলি আর কি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কেন এই বাক্যগুলোতে ভুল হয় এই ভুলগুলো আমরা একটু জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। কি লেখা আছে দেখো তুমি, দৈন্যতা সব সময় ভালো নয়। এখন এই বাক্যে ভুল কোথায়? এই বাক্যে ভুল হচ্ছে এখানে দৈন্যতা হবে না। কি হবে না, কেন হবে না, একটু ভালো করে খেয়াল করবা। আমরা জানি বিশেষণ প্লাস তা ইকুয়াল টু বিশেষ্য পদ। একটু মনোযোগ দিবা। যখন বিশেষণের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটা বিশেষ্য হচ্ছে। যেমন দরিদ্র যুক্ত তা কি হচ্ছে বেটা, বলবা হচ্ছে দরিদ্রতা। এটা রাইট। তার মানে তুমি যখন বিশেষণের সঙ্গে তা প্রত্যয় যুক্ত করতেছো তখন শব্দটা বিশেষ্য পদ হচ্ছে, এটা করা যাবে। সেম ভাবে আমি যখন বলতেছি দিন যুক্তা ইকুয়াল টু কি হইছে, দীনতা। একটু মনোযোগ দিবা। এটাও কিন্তু রাইট, কারণ হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে যখন আমি বিশেষণের সঙ্গে তা প্রত্যয় যুক্ত করতেছি এটা রাইট। এবার যখন শব্দটা নিজেই বিশেষ্য পদ হবে, শব্দটা যখন কি হবে, নিজেই বিশেষ্য পদ হবে, একটু মনোযোগ দিবা, বিশেষ্য প্লাস তা ব্যবহার করা যাবে না। তার মানে তুমি যখন বিশেষ্য পদের সঙ্গে তা প্রত্যয় যুক্ত করতে যাবা সেটা ব্যবহার করা যাবে না। যেমন আমি একটু কথা বলি, যেমন দৈন্য কথাটা আমি বলছি, এখানে যুক্তা, এটা ব্যবহার করা যাবে না। সেম ভাবে যদি আমি বলি দারিদ্র, আমি কি বলি বলো তো দেখি, দারিদ্র যুক্তা, এটা ব্যবহার করা যাবে না, কারণ দারিদ্র নিজে একটা বিশেষ্য পদ, দৈন্য নিজে একটা বিশেষ্য পদ। এই জন্য তুমি যখন দৈন্যতা সবসময় ভালো নয় শব্দটাকে তুমি শুদ্ধ করতে যাবা, তখন তোমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে দীনতা সব সময় ভালো নয়। কি লিখতে হবে বলো তো দেখি, দীনতা। আমি কিন্তু আবার বলতেছি, দেখো বিশেষণের সঙ্গে তুমি তা প্রত্যয় যুক্ত করতে পারবা, সেটা বিশেষ্য পদ হয়ে যাবে। যেমন দরিদ্র থেকে দরিদ্রতা, দীন থেকে দীনতা। সেম ভাবে যখন বিশেষ্যের সাথে তুমি তা প্রত্যয় যুক্ত করতে যাবা এটা ব্যবহার করতে পারবা না। এই জন্যই কিন্তু এখানে দৈন্যতা হবে না, হবে কি, দীনতা। তারপরে একটু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিতে হবে তোমাদের সবাইকে। একটু মনোযোগ দিলে তুমি এই রুলসটা খুব সুন্দর করে পড়তে পারো প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে এই বাক্যটা হচ্ছে অপমান হবার ভয় নেই। অপমান হবার ভয় নেই, তুমি একটু মনোযোগ দিবা। তো হ এবং কর বিষয়টা কি দাঁড়ায় দেখো, হ অথবা কর, একটু বা ব্যাপার খেয়াল করবা। প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এবার প্রমাণ করো, ভালো করে বুঝবা। এখানে যখন আমি অপমান বলছি তখন এই অপমানের সঙ্গে একটা ইত প্রত্যয় যুক্ত হবে। একটা কথা মনে রাখবা, অপমান করার ভয় নেই, তুমি যদি এখানে কর ক্রিয়াপদটা ব্যবহার করতা তখন তুমি এটাকে অপমান হিসেবে ব্যবহার করতে পারতা। কিন্তু যখনই হ ক্রিয়াপদটা আসছে তুমি মনে রাখবা, যেমন তুমি কিন্তু প্রমাণিতর সাথে হয়েছে বলতেছো, প্রমাণের সঙ্গে কর বলতেছো, অপমান হওয়া বলা যাবে না, অপমানিত হওয়ার ভয় নেই। অথবা আমি যদি বলি আমি তোমাকে অপমান করব, আমি তোমাকে অপমানিত করব বলা যাবে না, আমি তোমাকে অপমান করব। তার মানে হচ্ছে আমি যখনই অপমান শব্দটা রাখতেছি তখন কর ক্রিয়াপদ ব্যবহার করতে, তুমি শর্টকাটে বুঝে যাও, তুমি কর ব্যবহার করতে হলে তুমি তার সঙ্গে ইত প্রত্যয় যুক্ত করতে পারবা না। কিন্তু যখনই তুমি তার সাথে ইত প্রত্যয় যুক্ত করতে করবা তখনই অবশ্যই হ ক্রিয়াপদ ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রুলস এবং প্রায় শিক্ষার্থীরা এটা ভুল করে। তাহলে বাক্যটা আমাদের কি ছিল, একটু মনোযোগ দাও। কি লেখা আছে এখানে, লেখা আছে অপমান হবার ভয় নেই। অবশ্যই এখানে অপমান হবে না, কি হবে বলো তো দেখি, অপমানিত হবার ভয় নেই। সেম ভাবে আমরা যখন সূর্য উদয় হয়েছে আমরা কি বলি বলো তো দেখি বেটা, একটু মনোযোগ দিবা। আমরা যখন একটা বাক্য লিখি সূর্য উদয় হয়েছে, তোমরা যদি মনোযোগ দাও একটু খেয়াল করবা, যেহেতু হ ক্রিয়াপদ আসছে তার মানে উদয় ভুল, অবশ্যই লিখতে হবে উদিত হয়েছে। তো হ ক্রিয়াপদের জন্য তোমাকে ইত প্রত্যয় যুক্ত করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যা ইতোমধ্যেই ঘটে গেছে। এটা মনে হয় বুঝতে পারছো, আমার কাছে মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। মানে এখানে দীনতা হবে, এখানে কি হবে বলো তো দেখি, দীনতা হবে। এখানে হচ্ছে অপমানিত, অপমানিত, এখানে অপমান জায়গাটা ভুল। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এখানে যে সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, একটু মনোযোগ দিবা। সস্ত্রীক
আমরা জানি দন্তস্ব উপসর্গ হিসেবে ব্যবহার হয় এবং যার অর্থ হয় সহ বা সাথে। সহ বা সাথে দন্তস্ব ব যখন কোনো বাক্যের মধ্যে শব্দের মধ্যে ব্যবহৃত হয় এটা নিজ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? নিজ অর্থে ব্যবহৃত হয়। এবার তুমি যখন বলছো তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, এখন যদি এটাকে আমরা অর্থ বলি তিনি নিজের স্ত্রীর সাথে মার্কেটে গিয়েছেন, বাক্যটা কি তোমার কাছে অড মনে হচ্ছে কিনা প্রিয় শিক্ষার্থীরা মাথায় নিবা তুমি। যখন তুমি বলতেছো স্বাধীন, কি বলতেছো বেটা? স্বাধীন। স্বাধীনকে হয় সযোগ অধীন, আর নিজের অধীন যখন আমি বলি, সেম ভাবে আমরা যখন বলি স্বাক্ষর, আমরা কি বলি প্রিয় শিক্ষার্থীরা? আমরা যখন বলি স্বাক্ষর, তুমি দেখবা স্বাক্ষর বানানে একটা ব ফলা আছে, ব আছে। এই যে স, এটা স্বয়ং অর্থে স, নিজের অক্ষর, যেটাকে আমরা স্বাক্ষর বলি। কিন্তু তুমি যখন স্বাক্ষরতা বলতেছো তখন কিন্তু তুমি ব ফলা ব্যবহার করতেছো না। এই দন্তস্ব এবং দন্তস্ব বয়ের ব্যবহারটা প্রচুর আসে পরীক্ষায়। যেমন কোথায় কোথায় আসে আমরা একটু দেখিনি, কয়েকটা উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবা। যেমন আমরা যখন প্রয়োগ উপপ্রয়োগ পড়তে যাব প্রিয় শিক্ষার্থীরা, তুমি দেখবা যে তিনি সবান্ধব এসেছেন, তিনি সবান্ধব এসেছেন, এই সব ভুল, দন্তস্ব লিখতে হবে। তিনি সপরিবারে এসেছেন, সেম ভাবে আসে সপরিবারে এসেছেন। এখন একটা ব্যাপার খেয়াল করো, বান্ধবী ডেফিনেটলি নিজেরই হয়, পরিবারও নিজেরই হয়। এই জন্য যখন আমরা এইগুলো ব্যবহার করতে যাব, এই দন্তস্ব বয়ের ব্যবহার করতে যাব, নিজ অর্থে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে তিনি নিজে আছেন, এখানে নিজ অর্থে ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে তুমি এটা শুদ্ধ কি হবে? তাহলে শুদ্ধটা হবে হচ্ছে বাবা, একটু ভালো করে খেয়াল করবা, একটু ভালো করে খেয়াল করবা, তোমাকে লিখতে হবে সস্ত্রীক, তিনি স্ত্রী সহ নিউ মার্কেটে গিয়েছেন। সেম ভাবে যদি তোমার পরিবার আসে তাহলে বলবা তিনি সপরিবারে গিয়েছেন, তার মানে কি পরিবারের সাথে গিয়েছেন। সেম ভাবে তুমি লিখবা সবান্ধব গিয়েছেন, সবান্ধব গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তুমি দন্তস্ব এবং দন্তস্ব ব এর যে ব্যবহার তুমি জীবনের জন্য ক্লিয়ার হয়ে গেছে তোমার। আমার মনে হয় ইনশাআল্লাহ তোমার আর এটাতে ঝামেলা হবে না। তারপরে কি আছে দেখো তুমি, তারপরে যদি আমরা চিন্তা করি তারপরের বাক্যটাতে কি আছে আমরা দেখো, এটা খুব ইন্টারেস্টিং, খুবই মজার এবং শেখার অনেক ব্যাপার আছে। তো যদি তুমি এখানে কনসেপ্টও নিতে পারো তাহলে এই জায়গাগুলো তুমি যখন অ্যান্সার করতে যাবা তোমার কোনো প্রবলেমই হবে না। এবার দেখো, তাহাকে এখান থেকে যাইতে হবে। আমরা জানি যখন কোনো বাক্যের মধ্যে সাধু চলিতের মিশ্রণ ঘটে তখন সেটাকে আমরা বলি গুরুচণ্ডালী দোষ। কি বলি বেটা? গুরুচণ্ডালী দোষ। এইখানে তুমি দেখো তাহাকে, আমরা জানি সাধু চলিতের ক্ষেত্রে বিশেষ করে সর্বনাম এবং ক্রিয়াপদের ব্যবহারের ঝামেলাটা ঘটে। আমরা জানি সাধু ভাষার ক্ষেত্রে সর্বনামের পূর্ণরূপ মানে সম্পূর্ণ রূপ, যেমন তাহাকে, তাহাকে। এবার সাধুর ক্ষেত্রে তুমি ব্যবহার করছো, এবার তুমি যখন চলিতর ক্ষেত্রে ব্যবহার করবা তখন তোমাকে লিখতে হবে তাকে। সেম ভাবে এখানে লিখছো না যাইতে, এবার তুমি যখন ক্রিয়াপদে যাইতে লিখছো পূর্ণরূপ ব্যবহার করছো সাধু ভাষার ক্ষেত্রে, এবার তুমি যখন চলিত ব্যবহার করবা তখন হবে যেতে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে মাথায় রাখো, দেখো তাহাকে এখান থেকে যাইতে হইবে, যদি আমি বলতাম হইবে তাহলে কিন্তু উত্তরটা রাইট হয়ে যেত, পুরোটাই সাধু ভাষায় করে ফেলছি। কিন্তু যদি আমি একই বাক্যে সাধু এবং চলিত একই সাথে ব্যবহার করি, যেটাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি, এটা অবশ্যই ব্যাকরণিক ভুল। তাহলে এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার তাহলে কি আমি এই বাক্যটাকে চলিত করতে পারবো না? ডেফিনেটলি তুমি করতে পারবা, তোমার সুবিধা মতো তুমি করো। তাকে এখান থেকে যেতে হবে, তুমি এটা দিলেও কিন্তু বাক্যটা শুদ্ধ হবে। ব্যাপারটা হলো যেহেতু এই বাক্যের 90% সাধু ভাষায় আছে, সেই ক্ষেত্রে তুমি একটা ক্রিয়াপদ চেঞ্জ করলেই তোমার বাক্যটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় তোমার এটা সাধু করাই তোমার জন্য বেস্ট হবে। অর্থাৎ কোনো একটা বাক্যের মধ্যে তুমি সাধু এবং চলিত ভাষা একই সাথে ব্যবহার করতে পারবা না, এটাকে গুরুচণ্ডালী দোষ বলি আমরা। এবং এই গুরুচণ্ডালী দোষের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তৎসম এবং অতৎসমের মিশ্রণ। এটা আমরা অন্য একটা ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তারপরে যেহেতু টপিকটা আসছে তোমাদের একটু তারপরে আমি বলে দিই কেন এটা হয়, তৎসম অতৎসমের মিশ্রণটা আসলে কিভাবে হয়। একটু প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, একটু বলেই দিই তাহলে যেহেতু আসছে টপিকটা। মনে করো এখানে আমি সব দাহ লিখেছি, একটু মনোযোগ দাও। সব একটা তৎসম শব্দ, আমরা জানি তৎসম মানে কি বলতো দেখি, সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়া আমাদের বাংলা ভাষায় এসেছে। দাহ মানে একটা তৎসম শব্দ। এবার যদি কেউ এখানে লেখে সব পুরা, সব পুরা, এবার সব তৎসম পুরাও তৎসম, অর্থাৎ একটা তৎসম একটা অতৎসম, যেটাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি। এবার যদি কেউ পুরা ব্যবহার করতে চায় তাহলে কি বলবে? মরা পুরা।
প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু রিকল করি, দেখো তুমি, তার মানে হচ্ছে দৈন্যতা সবসময় ভালো নয়, এটা হবে দীনতা সবসময় ভালো নয়। অপমান হবার ভয় নেই, তার মানে হচ্ছে অপমানিত হওয়ার ভয় নেই। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, দন্ত সর্বসাথে ব, এটা উঠে যাবে, তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। তাহাকে এখান থেকে যাইতে হবে, এটা সাধু ভাষায় নিতে যদি আমরা নিতে চাই, তাহাকে এখান থেকে যাইতে হইবে। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এই 4টা বাক্য বুঝে গেছো, শুধু তাই নয় ব্যাকরণ অনেকগুলো রুলসও বুঝে গেছো। আমাদের তোমাদের যারা 26 তোমার সাথে পরীক্ষা দিব তোমাদের জন্য আমাদের এখানে নিয়মিত আয়োজন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা আমার কাছে একদমই যারা নতুন, আমি আশা করব আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, বাংলাকে অবহেলা করবা না। বাংলা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা হাতিয়ার হিসেবে তোমার কাজে লাগবে। যারা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তো একেবারে পড়াটা ফরজে আইন, পড়তেই হবে। প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। যারা একদমই আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। ভালো থাকো সবাই।